আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাচ্ছি বাস্তব সংখ্যার ক্লাসে স্বাগত। তো বাস্তব সংখ্যা কাকে বলে? তা আমরা প্রথমে বলে দিচ্ছি যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তো আমরা লিখে রাখি এখানে যে সকল মূলদ এবং অমূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো আমরা যদি মূলদ এবং অমূলদ সংখ্যা চিনতে পারি তাহলেই আমরা বাস্তব সংখ্যা আমরা চিনতে পারবো, কারণ বাস্তব সংখ্যা মানেই তো মূলদ এবং অমূলদ। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে। তো আমরা এটা ধাপে ধাপে একদম সহজভাবে আমরা বাস্তব সংখ্যা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমত আমরা দেখি যে এখানে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যা সবাই চিনি যে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কাকে বলে আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে লিখলাম আমরা 0, 1, 2, 3, তারপর লিখলাম 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এগুলো হচ্ছে আমাদের সব পূর্ণ সংখ্যা। তাহলে আর আমরা এখানে দেখব পূর্ণ বর্গ সংখ্যা। তো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা তো আমরা জানি এটা মাইনাস হতে পারে, যেমন -1, -2, -3, -4 এরকম মাইনাস দিয়ে আমরা লিখতে পারি পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক, এই যে ধনাত্মক যেগুলোর আগে প্লাস থাকবে, এবং ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। তো পূর্ণবর্গ হচ্ছে এরকম, আমরা যদি শূন্যকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? 1 একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 3 কে স্কয়ার করি 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা যদি 4 কে স্কয়ার করি তাহলে কি হয়? 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 কে স্কয়ার করলে হয় 25, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 6 কে স্কয়ার করলে হয় 36, 7 কে স্কয়ার করলে কি হয়? 7 7 49, 8 কে স্কয়ার করলে হয় 8 8 64, 9 কে স্কয়ার করলে 9 9 81। তো আমরা আরেকটা জিনিস বলে রাখি যে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় রুট বলা হয়। এই চিহ্নটাকে বলা হয় রুট, আর বাংলায় এটাকে বলা হয় বর্গমূল বলা হয়। কি বলা হয়? বর্গমূল বলা হয়। এই চিহ্নটাকে বলা হয় রুট ইংরেজিতে, আর বাংলায় বলা হয় বর্গমূল। তো আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন লিখবো আমরা, যে পূর্ণবর্গ এরূপ সংখ্যার বর্গমূলকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। তো যেমন পূর্ণবর্গ বলতে আমরা বলি যে সংখ্যাগুলোকে স্কয়ার করে লিখে যায়, যেমন 9 কে লেখা যায় 3 স্কয়ার, 3 3 9, তো 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 16 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেমন 16 কে লেখা যায় 4 স্কয়ার, 4 4 16। 25 কে লেখা যায় 5 স্কয়ার, 5 5 25। তো এভাবে যেগুলোকে স্কয়ার করে লেখা যায় এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ এরূপ সংখ্যার বর্গমূল মানে রুট। হ্যাঁ, পূর্ণবর্গ এরূপ সংখ্যার বর্গমূলকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন আমরা শূন্যকে লিখতে পারি 0 স্কয়ার, তার মানে রুট 0 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তারপরে হচ্ছে 1 স্কয়ার লেখা যায়, রুট 1 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তারপরে 4, রুট 4 একটি মূলদ সংখ্যা। তারপরে রুট 9 একটি মূলদ সংখ্যা। তো এরকম রুট 16, রুট 25, রুট 36 এগুলা প্রত্যেকেই এক একটা মূলদ সংখ্যা। আরেকটা লাইন লিখছি আমরা এভাবে, যে পূর্ণ বর্গ নয়
এরূপ সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে। তো পূর্ণবর্গ নয়, তো পূর্ণবর্গ নয় কোনগুলা? যেমন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন 16 এবং 25-এর মধ্যে কি কি সংখ্যা আছে? 16 এবং 25-এর মধ্যে আছে 17, 18, 19, 20, 21, তারপরে 22, 23, 24। এই যে আমি 17 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, এগুলো পূর্ণবর্গ নয়। তো পূর্ণবর্গ নয় কিভাবে? আচ্ছা, আমরা কি 24 কোন সংখ্যাকে স্কয়ার করলে 24 এটা কি পাওয়া যাবে? যেমন আমরা যদি লিখি যে 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, কিন্তু 24 তো আমরা পাচ্ছি না। তার মানে 24 হচ্ছে পূর্ণবর্গ নয়। এরকম আমরা বলতে পারি যে 1 আর 4 এর মধ্যে আছে 2 আছে, তারপরে 3 আছে, তো এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ নয়। বা 4 আর 9 এর মধ্যে আছে আমাদের 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে। আচ্ছা, আমি যদি এখন বলি যে কোন সংখ্যাকে স্কয়ার করলে 8 হয়, আসলে 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে 9, 4 কে স্কয়ার করলে 16, কিন্তু আমরা তো 8 তো পাচ্ছি না। তার মানে এই যে এই সংখ্যাগুলো আছে না, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ নয়। তো পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলে। তো যেমন এটা কিভাবে হতে পারে? যেমন আমরা জানি পূর্ণবর্গ নয় হচ্ছে 2, তাহলে এই √2 হবে একটি অমূলদ সংখ্যা, তারপরে √3 একটি অমূলদ সংখ্যা, তারপরে √17 একটি অমূলদ সংখ্যা, √19 একটি অমূলদ সংখ্যা, ইত্যাদি। মানে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। তার মানে আমরা যে সংখ্যাগুলোকে স্কয়ার করতে পারবো, যেমন 25 কে লেখা যায় 5 স্কয়ার। তো যেটাকে স্কয়ার করে মিলে, যেমন 25 কে 5 স্কয়ার করা যায়, তাহলে এটার বর্গমূল হবে মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি বলি যে 24, আচ্ছা কোন সংখ্যাকে স্কয়ার করলে 24 হয়, এটা তো আমরা জানি না। তার মানে এটা হবে পূর্ণবর্গ নয়, তাহলে এটার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। এটা হবে অমূলদ সংখ্যা, আর এটা হবে আমাদের মূলদ সংখ্যা। তো তাহলে আমরা বুঝতে পারলাম মূলদ সংখ্যা কোনগুলো এবং অমূলদ সংখ্যা কোনগুলো। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব। আমরা যদি স্টেপ বাই স্টেপের চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পর্বে আমরা কিভাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনলাম। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার ভিত্তিতে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করলাম। এখন আমরা মূলদ সংখ্যা নির্ণয় করব এই দশমিক ভগ্নাংশ থেকে। যে দশমিক ভগ্নাংশের মধ্যে যে আসলে আমরা কিভাবে মূলদ এবং অমূলদ সংখ্যা পাই। তো আমরা মনে রাখবো যে এই যে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তো দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। তো কি কি? একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ মানে কি? দশমিক ভগ্নাংশ মানে যে সংখ্যার মধ্যে দশমিক থাকবে, এটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো এখানে আমরা এই সসীম মানে কি একটু বলে রাখি, যে 3.12, এটা লিখে 5.6789, মানে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা যায়, তাহলে এটাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ। যেমন দশমিকের পর এখানে কয়টা সংখ্যা আছে? 4টা। দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে? 2টা। তাহলে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা যায়, এটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। আর দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা গণনা করা যায় না, তাহলে এটাকে বলবো আমরা অসীম দশমিক ভগ্নাংশ। তো মনে রাখবো আমরা অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু আবার দুই প্রকার। অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অনাবৃত।
অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি? মানে মনে রাখবা যে আবৃত এবং অনাবৃত দুইটাই কিন্তু অসীম। তো আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে এটা যদি এভাবে লিখি 1.4444 ডট ডট, মানে একই সংখ্যা বারবার আসাকেই বলা হয় আবৃত। তো তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.4 পৌনঃপুনিক, মানে এখানে তো 4 কি বারবার আসতেছে না, এজন্য আমরা 4 এর উপরে আমরা পৌনঃপুনিক দিব। কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকা মানে হচ্ছে ওই সংখ্যাটা বারবার আসতে থাকবে। আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি 3.151515 ডট ডট, অসীম কিন্তু আবার এটা। তো এই যে এখানে দেখো 3.151515 একই সংখ্যা বারবার আসছে, এটাকে বলা হয় রিপিটিশন। তো একই সংখ্যা যদি বারবার আসে তাহলে এটাকে বলবো আমরা আবৃত, অসীম, আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা এখানে কোন সংখ্যাটা বারবার আসতেছে? তো 3.15 পৌনঃপুনিক, এই যে 151515 সংখ্যাটা বারবার আসতেছে, এজন্য এই 15 এর উপরে আমরা পৌনঃপুনিক দিব। আচ্ছা আমরা লাস্ট আরেকটা एग्जांपल দেখতেছি যে 7.892892892। তো এখানে কোন সংখ্যাগুলো বারবার আসতেছে? 892 তাহলে আমরা 7.892 এই তিনটা সংখ্যার উপরে আমরা পৌনঃপুনিক দিব। তো মনে রাখবা যদি তিনটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে বা চারটার উপরে পৌনঃপুনিক দিতে হয় বা পাঁচটার উপরে পৌনঃপুনিক দিতে হয় তাহলে আমাদের সবগুলোর উপরে দেওয়ার প্রয়োজন নাই। আমরা প্রথমটা এবং শেষেরটার উপরে যদি আমরা পৌনঃপুনিক দেই তাহলে বোঝা যাবে যে সবগুলোর উপরে পৌনঃপুনিক আছে, মানে তিনটার উপরে পৌনঃপুনিক আছে। আচ্ছা এখন আমরা আলোচনা করব যে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। তো এখানে লিখবো আমরা 3.1416 ডট ডট। তো এখানে রিপিটেশন থাকবে না, মানে একই সংখ্যা বারবার আসবে না, বুঝলেন? 3.1416 মানে চেঞ্জ হয়ে আসবে। তো যদি একই সংখ্যা বারবার আসে 4444 তাহলে এটা আবৃত, আর যদি একই সংখ্যা বারবার না আসে 141632 এভাবে যদি আসতে থাকে এটাকে বলা হয় অনাবৃত। যেমন আমি আরেকটা एग्जांपल দিচ্ছি 1.4142 ডট ডট। তো এটা হচ্ছে আমাদের অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখন প্রশ্ন করতে পারো যে আসলে দশমিক ভগ্নাংশের সাথে মূলদ এবং অমূলদের কি সম্পর্ক বা বাস্তব সংখ্যার কি সম্পর্ক? তো আমরা মনে রাখবো যে এই যে সসীম দশমিক ভগ্নাংশ, আমরা সসীম দশমিক ভগ্নাংশ এখান থেকে আমরা যেখানে দেখব ওগুলাকে বলবো আমরা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এবং এই যে আবৃত দশমিক যে ভগ্নাংশ আছে, তো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ রিপিটেশন মানে একই সংখ্যা বারবার যদি আসে তাহলে এটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। এবং অনাবৃত যদি একই সংখ্যা বারবার না আসে এবং যদি অসীম হয়, এটা যদি অসীম অনাবৃত হয় তাহলে এটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মানে আমরা যাই লিখে না কেন, মানে আমাদের নবম দশম শ্রেণীর আলোকে আমাদের যত সংখ্যাই আছে, মানে আমরা এটা অবশ্যই হয় এটা মূলদ হবে, না হয় সেটা অমূলদ হবে। তো আমরা আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ধাপ আমরা শেষ করলাম। তো এখানে আমরা দেখলাম যে সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা এবং অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখন আমরা তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে আমরা কিভাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনবো। তো একটু অপেক্ষা করো, তাহলে বুঝতে পারবো যে আসলে বাস্তব সংখ্যা কত সহজ। তো 3 নম্বর ধাপে আমরা লিখতে পারি কোন ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটিকে মূলদ সংখ্যা বলে। তো তৃতীয় ধাপে হচ্ছে আমাদের কোন ভগ্নাংশের লব
কোনো ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটিকে মূলদ সংখ্যা বলা হয়। এখন প্রশ্ন করতে পারো স্বাভাবিক সংখ্যা কি বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে। তো আমি লিখে দিচ্ছি এখানে যে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বারকে n দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখতে পারি যে 1 2 3 4 5 6 7 ডট ডট, এগুলো হচ্ছে আমাদের মূলত ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। মানে কোনো ভগ্নাংশের এই লব এবং হরে যদি আমরা এই সংখ্যাগুলো দেখি তাহলে এটাকে বলবো আমরা মূলদ সংখ্যা। যেমন এক্সাম্পল হতে পারে যেমন 2/3। আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো 2/3, তাহলে 2/3 হবে কি, 2 একটা স্বাভাবিক সংখ্যা, আবার 3 একটা স্বাভাবিক সংখ্যা। আমরা তো বলেছি এখানে যে কোনো ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে, মানে লবেও স্বাভাবিক সংখ্যা, হরেও স্বাভাবিক সংখ্যা, তার মানে একটা মূলদ সংখ্যা। বা আমরা যদি লিখি 3/7, এটাও স্বাভাবিক, 3 ও স্বাভাবিক সংখ্যা, 7 ও স্বাভাবিক সংখ্যা, তাহলে এটাকে বলতে পারি আমরা মূলদ সংখ্যা। কিন্তু আমরা যদি দেখি এখানে √2/5, তো 5 ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যা, কিন্তু √2 কি স্বাভাবিক সংখ্যা? না, √2 কিন্তু স্বাভাবিক সংখ্যা না। যেমন আমাদের কি এখানে √2 আছে, এদের স্বাভাবিক সংখ্যার ভিতরে কি আমাদের √2 আছে? না। তাহলে এটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন আমরা দেখবো আরেকটা ব্যতিক্রমী একটা উদাহরণ। এই উদাহরণটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমাদের যে তৃতীয় ধাপের যে আলোচনা, মূলদ এবং অমূলদের যে আলোচনা, এটা তুমি বুঝতে পারবা। তো আমরা যদি এখানে লিখি 36, আর বা এখানে যদি আমরা লিখি 27, আর এখানে যদি আমরা লিখি 48, তো এখন আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হবে যে √27/√48 একটা অমূলদ সংখ্যা, কারণ এখানে তো রুট চলে আসে, এখানে তো রুট আছে। কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে তো কারোর উপরে রুট নাই। আমরা তো স্বাভাবিক সংখ্যার মধ্যে বলেছি যে আমরা 1 2 3 4 5, আমরা কি বলেছি যে √1 √2 √3 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা? না, এখানে যেগুলো আছে এগুলোই স্বাভাবিক সংখ্যা। তো এখানে তো রুট নাই, তো এখানে তো রুট চলে আসলো, তাহলে কি এটা মূলদ সংখ্যা? না, এটা মূলদ হতে পারে। তো আমরা যদি এটাকে স্বাভাবিক সংখ্যায় কোনোভাবে প্রকাশ করতে পারি তাহলে এটা মূলদ সংখ্যা হবে। যেমন আমরা লিখতে পারি 3 নং 27, আর এটাকে লিখতে পারে 3 16 48। তো এখন রুটটা কার উপরে আছে? সবার উপরে, 3 এর উপরে আছে, আবার 9 এর উপরে আছে, আবার 3 এর উপরে আছে, আবার এটা 16 এর উপরে আছে। তো √3 কাটা, 9 এর রুট হচ্ছে 3 আর 16 এর রুট হচ্ছে 4। এই যে আমরা এই যেটাকে আমরা কত সুন্দর ভাবে আমরা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করে ফেলেছি। তা আমরা এখানে তো বলেছি যে কোন ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে এটা একটা মূলদ সংখ্যা। তো আমরা তো এটাকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারছি, তো এই জন্য এটা হবে একটা মূলদ সংখ্যা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আসলে এটার অনেক আলোচনা আছে। তো এখন আমরা চলে যাব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংজ্ঞায়, যে মূলদ সংখ্যা কাকে বলে। যদিও আমরা অনেক ভাবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বোঝার চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা ধাপই কিন্তু আমাদের কাজে লাগবে। আমাদের এমসিকিউ সলভ করতে, সিকিউ সলভ করতে বা চ্যাপ্টারের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হলে আমাদের কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনতে হবে, এবং এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা ফিল করতে হবে। যে কেউ একটা সংখ্যা দিয়ে দিল তোমাকে, যে দিয়ে দিল যে আচ্ছা বলো তো 0.2 পৌনঃপুনিক এটা কোন ধরনের সংখ্যা, বা 0.1 কোন ধরনের সংখ্যা, তো দিয়ে দিল, তোমাকে দেখা মাত্রই বলে দিতে হবে যে আসলে এটা কোন ধরনের সংখ্যা। আচ্ছা, আমরা প্রথমত যে মূলদ সংখ্যা কাকে বলে, সংখ্যা কাকে বলে বা কাকে বলে, এটা যদি আমরা সংজ্ঞাটা লিখতে চাই, যে বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া আছে, তো এটা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন এখানে আবার শর্ত আছে যে p, q এটা অবশ্যই কি হবে, p, q হবে পূর্ণ সংখ্যা হবে, p এবং q হবে অবশ্যই পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা বলতে তো আমরা শূন্য বুঝি, তার আগে আমি এখানে পূর্ণ সংখ্যাটা একটু লিখে দিচ্ছি
যে পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের মূলত এগুলা -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট, এই যেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই যেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন এই পূর্ণ সংখ্যার মধ্যে তো আমাদের কি আছে, শূন্য আছে। তো মনে রাখবা এই মূলত সংখ্যার যে সংখ্যাটা হচ্ছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। কারণ আমরা যদি হরে যদি 0 বসাই তাহলে এটা অবাস্তব মান চলে আসবে, অবাস্তব মান চলে আসবে। তো এই জন্য শূন্যটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য না। তো আমরা তাহলে বলতে পারি যে শূন্য ছাড়া আমরা যে কোনো পূর্ণ সংখ্যা যদি বসাই, যেমন -3/5, তার এটা অবশ্যই একটা মূলত সংখ্যা, কারণ এখানে শূন্য তো নাই। তারপরে আমরা লিখতে পারি 3/7, এটা একটা মূলত সংখ্যা। তারপরে আমরা লিখতে পারি 10/12, এটা একটা মূলত সংখ্যা। এবং আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের এখানে যত সংখ্যা আছে, আমাদের এখানে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলাই কিন্তু আবার একটা মূলত সংখ্যা। এখানে যতগুলা সংখ্যা আছে এগুলো হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা। তো কিভাবে, যেমন আমরা লিখলাম 2 একটি মূলত সংখ্যা, কারণ এটাকে লেখা যায় 2/1, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। বা 3 কে লেখা যায় 3/1, এটা একটা মূলত সংখ্যা। বা 0 কে লেখা যায় 0/1, মানে এক কথায় পি বাই কিউ আকারে, আর নিচে কিন্তু 0 আসতে পারবে না, এই যে কিউ নট ইকুয়াল টু কিন্তু 0। তো তাহলে যদি কোনো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর কিউ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটাকে বলবো আমরা মূলত সংখ্যা। এখন অমূলত সংখ্যা কাকে বলে? অমূলত সংখ্যা। তো অমূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং কিউ নট ইকুয়াল টু 0। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি যে √2 ইকুয়াল টু 1.4142 ডট ডট। তো এই যে √2 কে কিন্তু পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যায় না, কারণ এই আমরা যেটা জানি যে পি বাই কিউ, তো পি বাই কিউটা হচ্ছে মূলত পি আর কিউ হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা, পি বাই কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তো যেহেতু আমি যদি এটাকে √2 কে যদি আমরা এভাবেও চিন্তা করি যে √2/1, তাহলে তো উপরে তো √2 মানে পূর্ণ সংখ্যার মধ্যে তো পড়ে না, মানে √2 তো একটা পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, যে আমাদের এখানে বলা আছে কি যে মূলত সংখ্যার মধ্যে বলা আছে যে পি কিউ হতে হবে পূর্ণ সংখ্যা। আর যেহেতু এখানে √2টা তো আসলে পূর্ণ সংখ্যা না, আমাদের কি এখানে কি √2 আছে? এখানে অবশ্যই √2 নাই। তার মানে এই √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এবং এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে, আচ্ছা আমরা যদি এই एग्जांपलটা একটু দেখি, যেমন 1.2, তো 1.2 কে এটা তো অবশ্যই সসীম দশমিক ভগ্নাংশ, এটা কিন্তু অবশ্যই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যে কারণ হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, এজন্য একটা শূন্য, উপরে দিব আমরা 12। এই যে এটা পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারছি, এজন্য এটাকে বলবো আমরা মূলত সংখ্যা। কিন্তু আমরা এই যে √2 মান, যে আমরা এটা যদি ক্যালকুলেটর যদি তোমরা ইউজ করো তাহলে এই যে √2 মান তোমরা দেখতে পারবা 1.4142 ডট ডট। আচ্ছা এই যে ডট ডট বলতে আসলে কি কি সংখ্যা আছে বা এখানে কয়টা সংখ্যা আছে এটাকে আমরা বলতে পারবো না, এজন্য আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। বা আমরা যদি এভাবে চিন্তা করি যে দশমিকের জন্য 1, আচ্ছা আমরা একটু খেয়াল করবো যে আমরা দশমিকের জন্য 1 দিলাম আর দশমিকের উপরে 1 ঘর, এজন্য একটা শূন্য দিলাম। কিন্তু এখানে তো আমরা দশমিকের জন্য 1 দিলাম, কিন্তু এখানে দশমিকের পরে কয় ঘর আছে? আমরা কি যতটা করে ততটা শূন্য দিতে পারবো এখানে? এখানে তো আমরা জানিই তো না, তাহলে কয়টা শূন্য বসাবো? এজন্য মূলত এই অমূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তো আশা করি সবাই বুঝতে পেরেছো মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কি, আর মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে মূলত বাস্তব সংখ্যা বলা হয়। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়
তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে ওইটাতে তোমরা লিখো তোমাদের মতো করে। তোমরা গঠনমূলক ভাবে তোমরা তোমাদের কি জানতে চাও বা কোন জায়গাটা তোমরা বুঝো নাই, এটা আমাদেরকে বলতে পারো।